সকল শিক্ষার্থীকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। মধ্যবিত্ত মানুষের জীবনের ক্লান্তি, হতাশা, যন্ত্রণা, একাকিত্ব, নৈরাশ্য, সংকট এবং অবক্ষয়কে গদ্যছন্দের মাধ্যমে যিনি কবিতায় ফুটিয়ে তুলেছিলেন তিনি হলেন সমর সেন, যিনি নাগরিক কবি বা গদ্যছন্দের কবি নামে পরিচিত। আজ আমি আলোচনা করব সমর সেন রচিত দ্বাদশ শ্রেণীর একটি উল্লেখযোগ্য কবিতার নাম মহুয়ার দেশ। মহুয়ার দেশ সবুজ সভ্যতার প্রতীক। মহুয়ার দেশ হল সাঁওতাল পরগনার মহুয়া দেবদারু বৃক্ষে ভরা বনভূমি অঞ্চল। মহুয়ার অপর নাম মৌল, যার থেকে মদ বা মাদক তৈরি হয়। কবিতার উৎস কয়েকটি কবিতা। কবিতার প্রকাশকাল 1937 খ্রিস্টাব্দ। কবিতার লাইন ভিত্তিক আলোচনার আগে কবিতা সম্পর্কে কিছু কথা। নাগরিক সভ্যতার বিধ্বংসী থাবা থেকে নিজেকে মুক্ত করে নিয়ে কবি সাঁওতাল পরগনার মহুয়ার অরণ্যে এসে মহুয়ার সৌন্দর্য উপভোগ করতে চান। অস্তায়মান সূর্যকে গলা সোনার সঙ্গে তুলনা করা যায় শুধু মহুয়ার দেশেই। নাগরিক জীবনে সূর্যের মোহমদির রূপ প্রত্যক্ষ করা সম্ভব নয়, কারণ নগর জীবনের ধুলোধোয়া সমস্ত সৌন্দর্য ঢেকে দেয়। তাই নাগরিক জীবনে সেই সৌন্দর্য ক্ষণস্থায়ী। সেখানে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। ফলে মুহূর্তের মধ্যে কবির স্বপ্নজাল ছিন্ন হয়ে যায়। স্বপ্নভঙ্গের যন্ত্রণা থেকে মুক্তি পেতে কবি যেতে চান মহুয়ার দেশে, মিশে যেতে চান সেখানকার মানুষের সঙ্গে। রাস্তার দুই ধারে দেবদারুর রহস্য ঘেরা পরিবেশে কবি সমুদ্রের গর্জন শুনে নাগরিক জীবনের ক্লান্তিকে শরীর থেকে মুছে ফেলতে চান। কবিতার দ্বিতীয় পর্বে এসেও কবির স্বপ্ন দারুণভাবে আহত হয়, কারণ কবি প্রত্যক্ষ করেছেন নাগরিক সভ্যতার সর্বগ্রাসী খিদে মহুয়ার দেশকেও কলুষিত করেছে। কবির চাওয়া পাওয়ার মিলন সেতু মুহূর্তে ভেঙে খান খান হয়ে যায়। কয়লা খনি থেকে রাতের নিবিড় অন্ধকার ভেদ করে ভেসে আসে কয়লা তোলার শব্দ। অরণ্য সভ্যতাকে তখন কবির কাছে দূষণমুক্ত বলেই মনে হয়। শিশির ভেজা সবুজ সকালে কয়লা শ্রমিকদের ধুলোমাখা অবসন্ন ক্লান্ত মুখ দেখে কবির স্বপ্ন ভেঙে যায়। কবির এই স্বপ্নভঙ্গের বেদনা কবিতাটিকে অন্য মাত্রা দান করেছে। কবিতার লাইন ভিত্তিক আলোচনা। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্যোদয় এঁকে গলিত সোনার মতো জ্বলালোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। সন্ধ্যা। দিনের সমস্ত আলো ধীরে ধীরে সুদূর নীলিমায় হারিয়ে যায়। সৌন্দর্যের মহামিলন ঘটে প্রকৃতির এই অপার সৌন্দর্য সুষমায়। জলস্রোত। জলের স্বাভাবিক ধর্মই হল সমোচ্চশীলতা। তাই যে কোনো স্থান থেকে জল স্বাভাবিক নিয়মে নিচে নেমে আসে। এই প্রবহমান ধারাই হল স্রোত। অলস সূর্য। সূর্যের চিরন্তন ধর্ম হল আলো বিকিরণ করা। সূর্যের আলো সন্ধ্যাকালীন সময়ে দূরবর্তী স্থানে পৃথিবীর অবস্থিতির জন্য ম্লান হয়ে যায়। সেই সময়ে সূর্যের কিরণকে অলস সূর্যের সঙ্গে তুলনা করা হয়। ব্যাখ্যা। সূর্যাস্ত আসন্ন সন্ধ্যার একটি সুন্দর চিত্রকল্প। সন্ধ্যার জলস্রোতে মাঝে মাঝে সূর্যাস্তের রূপ দেখা যায়। বিদায় উন্মুখ সূর্য যেন ধীর মন্থর। মধ্যাহ্নে দৃপ্ত পদক্ষেপ তার নেই। তার রশ্মি এখন গলানো সোনার মতো ঝকঝকে প্রভাময়। তা দিয়ে সূর্য নিপুণ শিল্পীর মতো আঁকছে উজ্জ্বল আলোর স্তম্ভ। স্রোতের গতিময় জলের অন্ধকারে ধূসর ফেনায় যেন আগুন লেগেছে। সন্ধ্যাকে কবি জলস্রোত বলে কল্পনা করেছেন। আর সন্ধ্যারূপী সেই জলস্রোতে শেষ বিকালের অস্তগামী সূর্য নানা রঙের বিচিত্র খেলায় মেতে উঠেছে, যেন কাঁচা সোনা আকাশ থেকে ঝরে ঝরে পড়ছে। আগুনের চুম্বনে সন্ধ্যার অন্ধকার মোহমদির হয়ে উঠেছে, কারণ সন্ধ্যার জলস্রোতের মধ্যে আছে প্রকৃতির স্নিগ্ধতা। এই সূর্যের উজ্জ্বল আলো মানুষের জীবনকেও উজ্জ্বলতার আলোয় ভরিয়ে দেয়। কিন্তু প্রদীপের শিখার নিচে যেমন থাকে অন্ধকার, তেমনি উজ্জ্বল আলোর সঙ্গেই মিশে থাকে ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস। আসলে নাগরিক জীবন ও পরিবেশের দূষণের স্পর্শে প্রকৃতি ও জীবন আজ কবির কাছে ধূসর ফেনায় ভরা। সেই উজ্জ্বল স্তব্ধতায় ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। স্তব্ধতা মানে শব্দহীনতা, আর বঙ্কিম কথার অর্থ বাঁকা। লাইনগুলির ব্যাখ্যা।
প্রাক সন্ধ্যার সূর্যাস্তের ছবিটি কবির এক রোমান্টিক স্বপ্ন, কিন্তু তা খুবই ক্ষণস্থায়ী। কঠিন বাস্তবতার আঘাতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। শীতের দুঃস্বপ্নের মতো ধোয়ার বঙ্কিম নিঃশ্বাস আলোর উজ্জ্বল স্তম্ভের স্তব্ধতার মাঝে ঘুরে ফিরে আসে। আসলে রোমান্টিকতার সঙ্গে বাস্তবতার সংঘাতে বাস্তবতারই হয় জয়। কবির দৃষ্টিকোণ থেকে শীতের কঠোরতা দুঃস্বপ্নের পরিপূরক। শীত থেকে নিষ্কৃতি পেতে যখন লেপমুড়ি দিতে হয়, তখনই দুঃস্বপ্ন ঘুম ভাঙিয়ে ছন্দপতন ঘটায়। ঠিক যেমন ধোয়ার বাঁকানো গতি মানুষের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটায়। অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য, আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। মদির মানে মত্ততাজনক বা নেশাচ্ছন্ন অবস্থা। দেবদারু শব্দের দেব কথার অর্থ দেবতা বা গাছ। কবিতার ক্ষেত্রে গাছ। দারু মানে সুরা বা মদ বা কাষ্ঠ, যেমন দারুচিনি, এক্ষেত্রে কাষ্ঠ। আসলে দেবদারু হলো এক প্রকার উঁচু সরলবর্গীয় কাঠের গাছ। বিশাল আকারের দেবদারুর উচ্চতা আকাশে স্পর্শ করে। তার রহস্যঘন রূপটির দ্বারা সে দর্শন পিপাসু মানুষের মনে ভীষণভাবে রেখাপাত করে। সমুদ্রের নিঃশ্বাস বলতে সমুদ্রের ঢেউকে বোঝানো হয়েছে। প্রকৃতির লীলাচঞ্চল রূপের মধ্যে সমুদ্রের রূপটি ভীষণ ও ভয়াল। রাত্রির নিঃসীম অন্ধকার যখন সমগ্র প্রকৃতি নিস্তব্ধ শুনশান, তখনও কিন্তু সমুদ্রের দানবরূপী ঢেউ তার তটভূমিকে কম্পমান করে তোলে এবং তার সঙ্গে রাত্রের নির্জনতারূপ অন্ধকারকে সচকিত করে তোলে বলে কবি মনে করেছেন। লাইনগুলির ব্যাখ্যা। কবির কাঙ্ক্ষিত মেঘমদির মহুয়ার দেশ কবির বাসস্থান শহর থেকে অনেক অনেক দূরে। সেখানে পথের দুধারে সারবন্দি দেবদারু, পথ তাদের ছায়ায় ঢাকা। নগরের পঙ্কিল কদর্য পরিবেশে হাঁপিয়ে ওঠা ব্যথা জর্জরিত কবির স্বপ্নের মহুয়া দেশের ছায়াচ্ছন্ন প্রকৃতিও কেমন যেন আজ রহস্যময়। তার অন্তঃপুরে রহস্যের গোপন তত্ত্ব। কবি এখানেও ব্যথিত হৃদয়ের দীর্ঘশ্বাসের প্রতিধ্বনি শুনতে পান, সমুদ্রের দীর্ঘশ্বাসের প্রতীকে। অর্থাৎ সমুদ্রের দীর্ঘশ্বাস কবির নির্জন নিঃসঙ্গতাকে রীতিমতো নাড়া দেয়। কবি চেয়েছিলেন প্রকৃতির কোলে নগর জীবন থেকে মুক্তির স্বাদ, তাও থেকে যায় কবির কাছে অধরা। আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। মধ্যবিত্ত জীবনের গতিময়তায় কবি মন ক্লান্ত। প্রকৃতির শান্ত বুকে দূর সমুদ্রের সুদূর ঢেউয়ের আকীর্ণতা স্বপ্নময় নাগরিক জীবনের একঘেয়েমির বৃত্তবলায় ভেঙে তার ঘুম ভাঙাবে, এমনই আশা পোষণ করেছিলেন কবি। উন্মুক্ত প্রকৃতির উদার প্রাঙ্গণে একান্ত মগ্নতায় স্বাভাবিক প্রকৃতির সৌন্দর্যের টানে তিনি জীবনের অবসাদ দূর করতে চান। কবিতার সমস্ত শরীরের ক্লান্তি দূর করতে মহুয়ার সৌন্দর্য চেতনা দ্বারা উদ্দীপিত হতে চান। অবসন্ন চেতনার বুকে ঝরে পড়া মহুয়ার ফুলে কবি নিজেকে আমোদিত করতে চান, ভুলে যেতে চান জীবনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা। এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লার খনির গভীর বিশাল শব্দ। সুগভীর গহর অরণ্যের আধার দিনের আলোকে হার মানায়, মগ্ন চৈতন্যে আঘাত করে চেতনাকে জাগরুক করে তোলে গ্রাম বাংলার, বিশেষ করে সাঁওতাল পরগনার গভীর প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য কিন্তু কলঙ্কিত। যন্ত্র সভ্যতার প্রতীকরূপী কয়লা খনির যান্ত্রিক থাবা সেই কোমল গ্রাম্য জীবনকেও কলঙ্কিত করে তোলে। তাই কবির কাছে তার স্বপ্নের মহুয়ার দেশও অসহ্য মনে হয়েছে। সেখানকার রাত্রির অন্ধকারেও কবি মাঝে মাঝে শোনেন মহুয়া বন সংলগ্ন কয়লা খনির গভীর বিশাল শব্দ। কবির নগর জীবনকেও বুঝি তা হার মানিয়ে দেয়। আর শিশির ভেজা সবুজ সকালে। ব্যাখ্যা। গ্রামীণ প্রকৃতি সবুজ শ্যামলিমা দ্বারা আচ্ছাদিত। সকালের সবুজ ঘাসের বুকে রাতের আকাশ থেকে পড়া শিশির তার স্নিগ্ধতা বাড়িয়ে তোলে যেন শতগুণ। সূর্যের উজ্জ্বল আলো শিশিরের কণাকে যেন সোনালি আভায় বরণ করে নেয়। দূরদেশের প্রকৃতির উন্মুক্ত পরিবেশে শ্যামল সবুজ ঘাসে শিশির সিক্ত আমেজ কবি মনকে আবেগে আপ্লুত করে তোলে। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। নগর জীবনের বিপরীতে প্রকৃতির এরূপ স্নিগ্ধতার মাঝেও যন্ত্র সভ্যতার তাড়নায় কর্মমুখর মানুষ রাত্রি জাগরণের কারণে
ক্লান্ত দেহে সারা শরীরে ধুলো মেখে অবসাদ কাটাতে ব্যস্ত। কয়লাখনির কালো ধুলোয় ধূসরিত তাদের দেহমন, তাই কবি এরূপ উক্তি করেছেন। ঘুমিন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন। মহুয়ার দেশ প্রকৃতির সম্পদে পূর্ণ। এমন এক স্থানে খনিজ সম্পদকে কেন্দ্র করে প্রাচীন সভ্যতার বুকে পুঁজিবাদদের এক নায়কতন্ত্রের প্রসার ঘটে। ফলে সাঁওতাল পরগনার পাহাড় জঙ্গল অধ্যুষিত অঞ্চলের অধিবাসীগণ দিনমজুরে পরিণত হয়। তাদের জীবনে অধিকারহীনতার পাশাপাশি অনিশ্চয়তার আকাঙ্ক্ষাও বাসা বাঁধতে থাকে। ধনতন্ত্রের আগ্রাসনের দ্বারা সর্বাধিক প্রভাবিত হয় তাদের চিরাচরিত জীবন ব্যবস্থা ও স্বতঃস্ফূর্ততা। মহুয়ার ফুল তার মেঘমতির মহুয়ার সুবাস সহযোগে তাদের ক্লান্তির উপর ঝরে পড়তে পারে না। হারিয়ে যেতে থাকে দেবদারু বৃক্ষের দীর্ঘ রহস্য। পরিবর্তে শুধু শোনা যেতে থাকে নিবিড় অন্ধকারী ডিনামাইট বিস্ফোরণের গভীর বিশাল শব্দ। অবসন্ন শরীরে বিনিদ্র রাত্রি যাপন করে কয়লাখনির শ্রমিকরা। অন্যদিকে পাহাড় জঙ্গল নদ নদীর উপর থেকে তাদের নিজেদের চিরাচরিত অধিকার হারানোর দুশ্চিন্তা, ভবিষ্যৎ জীবন সম্পর্কে আশঙ্কা তাদের জীবনে দুঃস্বপ্নের আকারে ফিরে আসতে থাকে। প্রতিবাদহীন এই মূর্তি সদৃশ মানুষগুলির দুঃস্বপ্নকে কবি ক্লান্ত বলেছেন। কবিতার নামকরণ প্রসঙ্গ। মহুয়ার দেশ কবিতার দুটি স্তবকে প্রকৃতি ও মানুষের মিতালির সদ্ভাবপূর্ণ উল্লাসের পাশাপাশি সাঁওতাল পরগনার অর্থাৎ মহুয়া দেশের কলরবমুখর শ্রমজীবী মানুষের কর্মধারা ও শ্রমক্লান্ত জীবনের দুশ্চিন্তা ও দুর্ভোগ বর্ণিত হয়েছে। ফলে কবির দৃষ্টিভঙ্গির প্রসারতায়, কবির বক্তব্য বিষয়ের গভীরতায় মহুয়ার দেশ নামকরণ যথাযথ হয়েছে, সার্থক হয়েছে, শিল্পমণ্ডিত হয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।